ডায়ালগ ইন গ্লোবাল বেঙ্গলি লিট ফেস্ট 2021 অনুষ্ঠানের তৃতীয় তথা শেষ দিনে রয়েছি আমরা। একে একে অনেকগুলি পর্ব পেরিয়ে আমরা প্রায় শেষের পথে রয়েছে। এখনো আরো অনুষ্ঠান রয়েছে, অবশ্যই অনেকটা পথ আমরা চলে এসেছি। পর্বের শুরুটা হয়েছিল কবি কৃষ্ণা বসুকে দিয়ে, আর তিনি বলেছিলেন একটি অত্যন্ত দামি কথাটা আমার এখনো মনে গেঁথে আছে। তিনি বলেছিলেন, কবিতাই শ্রেষ্ঠ শিল্প, কবিতাই সব শিল্পের মধ্যে নাকি শ্রেষ্ঠ শিল্প। আচ্ছা, কবিতায় কি শুধু ব্যক্তিগত আবেগ অনুভূতি ক্যানভাস? কবিতায় কি শুধু প্রেম প্রকৃতি বারবার উঠে আসে? সমাজের চেতনার কথা, সমাজ সচেতনতার কথাও তো আমরা কবিতায় পাই। সমাজ শিক্ষার পাঠ পাই, মানবতার পাঠ পাই। এমনকি পৃথিবীর বিপ্লবের ইতিহাসের পাতাও যদি আমরা উল্টাই, তখন কিন্তু আমরা এমন কিছু কবিতার অবদান পাই যে কবিতা বিপ্লবকে ধারণ করে, বিপ্লবকে বহন করে, বিপ্লবকে এগিয়ে নিয়ে যায়। একটা কথা, একটা কবিতার লাইন ভীষণ মনে পড়ছে এই মুহূর্তে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বিখ্যাত কবি লেখা এই কবিতা। তিনিও থাকবেন আজকে আমাদের অনুষ্ঠানে। আজকে এই পর্বের বিষয় কবিতায় বিপ্লবের ভাষা। কবিতায় বিপ্লবের ভাষা, যে কথা আমি বলছিলাম যে বিপ্লবের ইতিহাসের পাতা উল্টালে আমরা কিন্তু এরকম বহু কবিতা পাই, এমন লাইন যে লাইন আমরা ভুলতে পারি না, আমাদের মরমে গেঁথে যায়। সেই বিষয় নিয়ে আজকে আলোচনায় রয়েছেন আমাদের সঙ্গে। উপস্থিত রয়েছেন কবি আব্দুল গাফফার চৌধুরী, লন্ডন থেকে, সুদূর লন্ডন থেকে আছেন। রয়েছেন আমাদের ভারতের বিখ্যাত কবি সাহিত্যিক সুবোধ সরকার। রয়েছেন সুদূর আমেরিকা থেকে কবি শামস আল মোমিন। আর আরেকজন অবশ্যই যোগ দেবেন, তিনি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। আর আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন কবি স্বাগতা দাশগুপ্ত, ভারত থেকে, যিনি এই কথোপকথনের কাণ্ডারি। আর অনুষ্ঠানে রয়েছি কবিতায় বিপ্লবের ভাষা। অনুষ্ঠান শুরু করে দিই, কিছুক্ষণের মধ্যেই কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল অবশ্যই চলে আসবেন অনুষ্ঠানে। ততক্ষণ আমরা অনুষ্ঠানের সূচনা করে দিই। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু হৈমন্তী রায়। স্বাগতা, শুরু করি। নমস্কার। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় অগ্রজদের আমার প্রণাম জানাই, দর্শক বন্ধুদের আমার শুভেচ্ছা জানাই। আমরা জানি যে বাংলা ভাষায় বিভিন্ন সময় বিপ্লবের কবিতা, প্রতিরোধের কবিতা লেখা হয়েছে এবং প্রায় সব সময় এই প্রতিরোধের কবিতা লেখার ধারা জারি রয়েছে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রকে, সমাজ এবং রাষ্ট্র বিপ্লবের বিভিন্ন ক্ষেত্রকে সেই সব কবিতা স্পর্শ করেছে। তার মধ্যে আশা করি আমরা আজকে তার কোনো কোনো দিক আজকের আলোচনায় উঠে আসবে। তো প্রথমেই যে দিকটার কথা আমি উল্লেখ করতে চাই, এখানে আমার শ্রদ্ধেয় অগ্রজ বক্তারা আছেন, তারা বলবেন। তো আমি খুব সংক্ষেপে একটা দিকের কথা উল্লেখ করতে চাই কয়েকটা কবিতার মধ্যে দিয়ে। সেটা হলো সমান অধিকারের দাবিতে মেয়েদের ওপর বহু শতাব্দী ধরে চলা শোষণের প্রতিবাদে যে নারীবাদী কবিতার ধারা বাংলায় তৈরি হয়েছে, সেটা নিয়ে আমি প্রথমে সংক্ষিপ্তভাবে উল্লেখ করতে চাই। এবং এ বিষয়ে এই নারীবাদী কবিতার ধারায় আমরা জানি একটি উজ্জ্বল নাম শ্রীমতী মল্লিকা সেনগুপ্ত, যাকে আমরা অকালে হারিয়েছি। আমি প্রথমেই তাকে আমার প্রণাম জানাই, আমার শ্রদ্ধা জানাই। সারা জীবন তিনি তার লেখায় মেয়েদের নানা সমস্যার কথা অ্যাড্রেস করেছেন এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। মেয়েদের সমস্যার নানা দিক এই নারীবাদী কবিতায় বারবার উঠে এসেছে। তার মধ্যে দুটো তিনটে দিকের কথা আমি খুব সংক্ষিপ্তভাবে উল্লেখ করতে চাই।
এবং উল্লেখ করতে গিয়ে প্রথমেই যার কবিতা উল্লেখ করব, যার কবিতা পড়ছি, তার নাম শাহনাজ মুন্নি। কবিতার নাম চকচকে রূপালী ঘড়ি। আমার কবজিতে কৈশোরের শুরুতেই পিতা পরিয়েছিলেন রূপালী ঘড়ি। ঘড়ির কথা মতো রাত নামার আগেই আমি বাড়ি ফিরেছি। তৃতীয় ঘন্টা পড়ার আগেই শেষ করেছি পরীক্ষার খাতা। ঘড়ির নির্দেশে সেরেছি যাবতীয় দৈনন্দিন কাজকর্ম। আজ এই এতকাল পর অকস্মাৎ দেখি ঘড়ির চাবি ঘুরোনো ছিল উল্টো দিকে। ঘড়ির কাঁটা দিন দিন ঘুরে গেছে পেছনে। আমাকে পেছনে টেনে ঘড়ি বলেছে, এইখানে পৃথিবী শেষ, এইখানে শেষ আকাশ। চোখ এবং আয়নায়, পুকুর এবং সমুদ্রে আদতে কোনো পার্থক্য নেই। পথ পথ এবং ঘর আসলে একই কথা। বহুকাল আমি ঘড়িকে সূর্যের মতো সত্য ভেবেছি। ভেবেছি সুবাসিত ফুলের মতো সঠিক। চকচকে বেল্টে মোড়া, এ কেমন ভ্রষ্ট উপহার পিতা! এ কোন নষ্ট পথে চোখ বেঁধে বর্তমান ছেড়ে দেওয়া! ধূসর কবর, শান্ত, স্তব্ধ। জানি না মাটির তলায় পিতার ক্ষুব্ধ স্বর বেড়েছে কিনা। তা শুনে আমার শৈশবের মতো মাটিও কেঁপেছে কিনা। অর্থাৎ এই কবিতায় একটা মেয়ের বড় হওয়ার পথে কত রকম বহুমাত্রিক নিয়ন্ত্রণ আসতে পারে এবং তার প্রভাবে তার স্বাধীন বিকাশ কতটা বিপর্যস্ত হতে পারে তার কথা, তার সাক্ষ্য বহন করছে এই কবিতাটা। আমি চলে যাব পরের কবিতায়, যার লেখক রুবি রহমান। কবিতার নাম একটি অগোপন জায়গা। কবি পুরুষের জন্য যতটুকু জায়গা দরকার, কবি মেয়েটিরও ঠিক ততটা জায়গাই প্রয়োজন। তার চেয়ে 1 ইঞ্চি বেশি নয়, 1 চুল কমেও চলবে না। পুরুষ কবির যদি পৃথিবীর শেষ প্রান্ত, পুরুষ কবির যদি রাতের ফুটপাত, নারী কবিটিকে তবে ছেদো দর কষাকষি ছেড়ে কাঞ্চনজঙ্ঘার দিকে চলে যেতে দাও। সন্তানের জন্ম লগ্নে জন্ম মৃত্যু গ্রহ নক্ষত্র তোলপাড়, কোনো মেয়ে কোটা তার একরত্রী যন্ত্রণার রেয়াত দেয়নি। যে কবি জন্মসূত্রে নারী, তারও আছে স্বপ্নের 3টি ভুবন। বেদনার 7 সমুদ্র পার হয়ে তবে ঘরে ফেরা। প্রকাশ্য রাস্তায় তার পরিপূর্ণ দাঁড়ানো তো চাই। কাজকর্ম শেষে নয়, হাতা খুন্তি নাড়তে নাড়তে নয়, ভাবনার সমুদ্র বুকে নিয়ে সেও নিজের টেবিলে এসে বসুক এবার। ভাগাভাগি করা কোনো কৃপার গোপন ঘর নয়, সর্বসমক্ষে একটি অগোপন স্থায়ী জায়গা তারও দরকার। এই কবিতা পড়ে আমাদের অনেকেরই রুম অফ ওয়ান্স ওনের কথা মনে করতে পারে এবং এখানে মেয়েদের যে নিজস্ব স্পেসের অভাব এবং তাদের যে সামাজিক স্পেসের অভাব, যে সমস্ত কাজকর্ম পুরুষেরা খুব স্বচ্ছন্দে আমাদের সমাজে করতে পারেন এবং তা গ্রহণীয়, সেটা একটা মেয়ের ক্ষেত্রে কতটা নিন্দিত, এবং সেই সঙ্গে হাউস হোল্ড শেয়ারিং, কাজ শেয়ারিং এও মেয়েদের কতটা অসাম্য রয়েছে তার কথা এখানে অ্যাড্রেস করা হচ্ছে। শেষ যে বইয়ের কথা উল্লেখ করব সেটাকে বই না বলে পুস্তিকা বলাই ভালো, এবং খুব সম্প্রতি এই বইটি বেরিয়েছে এবং এখানে যে বিষয় কথা বলা হচ্ছে সেটা খুবই বিরল। এই পুস্তিকার উৎসর্গপত্রে লেখা আছে 50 পেরোনো মেয়েদের। অর্থাৎ এই উৎসর্গ থেকে আমরা আন্দাজ করে নিতে পারি যে এখানে 50 পেরোনো মেয়েদের কামনার কথা বলা হচ্ছে, যা আমাদের সমাজে প্রায় ব্রাত্য এবং সেই সঙ্গে আমাদের বাজার ও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বিভিন্ন রকম মেয়েদের যৌবন এবং সৌন্দর্য ধরে রাখার যে মার্কেট, অ্যান্টি এজিং মার্কেট, সেটার তার একটা বড় বাজার আমাদের এই মানে এশিয়া প্যাসিফিকের দেশগুলো, এবং ভারতবর্ষ তার মধ্যে মানে ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট। তো এই জায়গায় দাঁড়িয়ে এই এই বইয়ে কি বলা হচ্ছে, এখানে খুব ছোট ছোট করে প্রত্যেকটা কবিতাই আকারে খুব ছোট, এবং আমি পরপর 2-4টে কবিতা উল্লেখ করে আমার কথা শেষ করতে চাই। প্রথম কবিতা। বুক দুটোকে আর কত বেঁধে রাখবো, ছোট থেকে শুনে আসছি চেপে রাখো, ছোট করে রাখো।
যেন কত অপরাধ এই বড় বুকের। আজ এই 50-এ ব্রেসিয়ার খুলে ওদের দুজনকে উড়িয়ে দিলাম সাদা হাঁস করে। পরের কবিতা। হাত ও পায়ের আঙুল আর মাথার সাদা চুল বিদ্রোহ করে ওঠে। তোমার এই জড়া শরীরে আমরা আর বিবর্ণ হয়ে থাকবো না। কেন গো, কি করবে? শরীর জিজ্ঞাসা করে। হাত ও পা বলে, এখন আমরা চলে যাব আলিয়া ভাটের কাছে। সেখানে আমরা ঝলমল করব। আর তুমি, সাদা চুল কেন? শরৎ এসেছে, কাশের বনে গিয়ে হাওয়ায় দুলবো যেমন খুশি। আর একটা কবিতায় উল্লেখ করতে চাই, যেহেতু সময় খুব কম। 50-এর পর মেয়েরা নাকি সেক্সলেস। আমি আর ভাস্বতী সেদিন আলোচনা করছিলাম, কে ঠিক করলো বলো তো, বিষ্ণু না বিশ্বকর্মা? ভাস্বতী, আসলে আমরা 50-এর পর আমাদের যৌবন দিয়েই যেখানে যেখানে খরা, সেই সব জমি শস্যে ভরে দিই। আমাদের যৌবন এখন দূরের আজান, ওরা এসব জানেও না। আমার কথা আমি এখানে শেষ করছি। আমি যাব শ্রদ্ধেয় আব্দুল গাফফার চৌধুরী মহাশয়ের কাছে। কবিতা বিপ্লবের ভাষা, এই বিষয়ে তার ভাবনা আমরা শুনবো। এবং সেই সঙ্গে আমার একটা প্রশ্নও আছে, যে এই যে গানটি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর যে এত জনপ্রিয়তা, আমরা জানি গানের মধ্যে সুর তার একটা প্রধান অঙ্গ, একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু সুর বাদ দিয়েও এখানে যে কথা আছে, বিশেষত এই গানটার ক্ষেত্রে, তো কবিতার কথার মধ্যে কি সেই উপাদান যা একটা মুক্তিযুদ্ধের সময় বা তার পরেও এত মানুষের আবেগকে তার সঙ্গে সংযুক্ত করে রাখে বলে আপনার মনে হয়? আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি খুব সুস্থ নই, গলার স্বরেই বুঝতে পারছেন। তবু সংক্ষেপে বলবো যে বাংলা সাহিত্যের বা কবিতার যে আবহমান বিদ্রোহের ধারা, সম্ভবত আমার গানটি তার সঙ্গে যুক্ত। আমরা দেখেছি চর্যাপদের আমলেও যে কবিতা হয়েছে, তা তখনকার ব্রাহ্মণ্য শাসকদের বিরুদ্ধে তাতে বিদ্রোহ আছে। মনসা মঙ্গলে সর্ব দেবতার বিরুদ্ধে বিদ্রোহ আছে। এই একেবারে রবীন্দ্রনাথের পর্যন্ত রবীন্দ্রনাথের কবিতায় বিদ্রোহ আছে, জীবনানন্দ দাশের কবিতায় বিদ্রোহ আছে। কিন্তু এক কবিতায় লিখে গিয়েছিলেন, মনে হয় যেন আজকের এটা কথা, পৃথিবীতে অদ্ভুত এক আধার নামিয়ে এসেছে। কিংবা মধ্যযুগ এত রক্ত দেখেছে কখনো? এই প্রশ্নগুলা কিন্তু বিদ্রোহাত্মক। সুকান্তের মতো ডাইরেক্টলি কেউ বিদ্রোহ করেননি, কিন্তু এই যে আপনি রবি রহমানের কবিতা বললেন, বাংলাদেশের মেয়েদের কবিতা বললেন, নারী দ্রোহ তাদের কবিতায় জাগ্রত। আমি যে কবিতাটি লিখেছিলাম তখন আমি কলেজের ছাত্র। বাংলা ভাষার জন্য আমাদের যে দরদ, ভাষার জন্য, দেশের জন্য, মায়ের জন্য, মাতৃপ্রেম বাঙালির স্বভাবজাত, এটা বোধহয় আর কোথাও নেই। এই যে মাকে ভালোবাসা, তা থেকে উৎসাহিত হয়েছে আমাদের দেশের ভালোবাসা, ভাষার প্রতি ভালোবাসা। এবং সর্বত্রই আমরা দেখি এই বিদ্রোহগুলো বন্দে মাতরম সঙ্গীত থেকে আমার গান পর্যন্ত সবই কিন্তু একই প্রেম থেকে উৎসারিত। বন্দে মাতরম একটি স্লোগান নয়, বঙ্কিমচন্দ্রের একটি গানের কবিতার লাইন। তেমনি নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, তখন গান দিয়ে কিন্তু তার সৈন্যবাহিনীকে উৎসাহিত করেছিলেন। কদম কদম বাড়হায়ে যা, খুশিকে গীত গায়ে যা, এটা একটা চমৎকার গান। আমি
তখন কলেজের ছাত্র। 21শে ফেব্রুয়ারি তারিখে যখন গুলি হয় তখন বেশ কয়েকজন তরুণ নিহত হয়েছিলেন। আমি দেখতে গিয়েছিলাম। মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে তাদের লাশ পড়া ছিল। তাদের একজনের লাশের মাথা উড়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল এটা আমার ভাইয়ের লাশ। এটা আমার ভাইয়ের রক্ত লাগানোটা কোনো গান নয়, এটি দীর্ঘ কবিতা। এই কবিতাটিতে সুর দেন একজন বিখ্যাত সুরকার, তরুণ সুরকার আলতাফ মাহমুদ, এবং এই গানে সুর দেওয়ার অপরাধে তাকে পাকিস্তানি হানাদারেরা নির্মমভাবে হত্যা করে। এই গানের যেটুকু কৃতিত্ব, এত জনপ্রিয়তা আর সুরের জন্য, এবং এই সুরটি দিয়েছেন আলতাফ মাহমুদ। তাকে আজকে আমি খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কবিতা সকল সময় বিপ্লবকে বহন করেছে, আদি যুগ থেকে সকল ভাষাতেই দেখি। আমরা পারসিক ভাষাতে দেখি ফেরদৌসির কবিতা, প্রথমে সেখানে আরবদের যে রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল ভাষা দিয়ে, আরবি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল ইরানিদের উপরে, তার বিরুদ্ধে বিদ্রোহ করে, এবং ফেরদৌসি তাদের নেতৃত্ব দেন, কবিতা লেখে। আমাদের এই বিলেতেও ফরাসি ভাষার রাজত্ব ছিল, তার বিরুদ্ধে ইংরেজি ভাষার কবি চসার বিদ্রোহ করেন। তার সব কবিতা বিদ্রোহাত্মক। নারী স্বাধীনতার জন্য রবীন্দ্রনাথ পর্যন্ত কবিতা লিখেছেন। নারীকে আপন ভাগ্য ভুলে গেছে পরিবার, এই বিধাতা কেন নাহি দিবে অধিকার। প্রেমেন্দ্র মিত্র নারী স্বাধীনতার উপর কবিতা লিখেছেন। একেবারে শেষে মারা গেলেন সদ্য প্রয়াত আমাদের শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ। তিনি প্রায় বলতেন, কলকাতা যখন ছিলাম তার সঙ্গে আলাপ হলে বলতেন যে আমি তোমাদের মতো নারীবাদী নই। কিন্তু তার কবিতার বই আমার হাতে নেই। দেখা যাবে অনেক কবিতাতে তার মনে নারীদের প্রতি, নারী স্বাধীনতার প্রতি তার অঙ্গীকারটা ব্যক্ত। এই যে যিনি বলেছেন কবিতা শ্রেষ্ঠ শিল্প, আমি তার সঙ্গে সহমত পোষণ করি। কবিতার জন্মই সাহিত্যের আদি হচ্ছে কবিতা। পুঁথি সাহিত্যই বলুন কি রামায়ণ মহাভারত বলুন, সবই কবিতা ভিত্তিক। তার ফলে এখন পর্যন্ত কবিতাই বিপ্লবকে পরিচালনা করে। কবিতা দিয়ে আমেরিকায় ব্ল্যাকদের হয়, অনুষ্ঠান হয়, সে গান। তারপরে বাংলাদেশেও তাই, বাংলাদেশের জাতীয়তাবাদের, ভারতীয় জাতীয়তাবাদের উত্থান হয়েছে বঙ্কিমের গান দিয়ে। বাঙালি জাতীয়তাবাদের উত্থান হয়েছে জসীমউদ্দিনের কবিতা, নজরুলের বিদ্রোহাত্মক কবিতা, রবীন্দ্রনাথের গান তো আমাদের জাতীয় সঙ্গীতই এখন, আমার সোনার বাংলা, ভালোবাসি। এখনো যারা কবিতা লিখছেন তারা যতটাই আধুনিক হন না কেন, সমাজ ও সভ্যতা থেকে বিচ্ছিন্ন হতে পারেননি। কিছুদিন আগে মারা গেলেন শামসুর রহমান। তার কবিতায় বিদ্রোহাত্মক কবিতা ছিল যে আমাদের বাংলা সংস্কৃতি উর্দু আর হিন্দি অপসংস্কৃতির ভারে ধ্বংস হয়ে যাচ্ছে। তখন তিনি কবিতা লিখেছিলেন, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। শামসুল কথাই করেছেন, আমি বাংলায় কথা বলি, তার কবিতারই বিদ্রোহাত্মক। নির্মলানন্দ গুণ তো কবিতা লিখে পুলিশের হাতে প্রহৃত হয়েছে। শেখ মুজিব যখন জেলে, মুক্তি আন্দোলন চলছে,
তখন তিনি মুজিবের উপর কবিতা লিখেছিলেন। সেই কবিতাই তার সব কবিতার মধ্যে সেই কবিতাটি এখন ঘরে ঘরে পঠিত হয়। বঙ্গবন্ধুর যে ৭ই মার্চের ভাষণ, যদিও সেটা গদ্য, কিন্তু এটাকে একটা মহাকাব্য বলা হয়, মিনি মহাকাব্য। এবার তার ভিতরে যে বিপ্লবাত্মক কবিতার রস, সেজন্যই ভাষণটি বেঁচে আছে। এইভাবে আমরা যদি তাকাই, দেখব যে কবিতাই বিপ্লবকে বহন করছে, ধারণ করছে এবং এগিয়ে দিচ্ছে, এবং ভবিষ্যতেও দেবে। যে কোনো আন্দোলনই হোক, শ্রমিক আন্দোলন হোক, নারী আন্দোলন হোক, কৃষক আন্দোলন হোক, যে রকম আন্দোলন হোক, যার যে কোনো শ্রেণীরই স্বাধীনতার যে সংগ্রাম, তার পিছনে বহমান একটি শক্তিশালী কবিতার ধারা। এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ শ্রী আব্দুল গাফফার চৌধুরীকে। এবার আমি যাব শ্রী সুবোধ সরকারের কাছে। সুবোধ, আপনার কাছে আপনার এ বিষয়ে, কবিতা বিপ্লবের ভাষা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই, এবং সেই সঙ্গে এটাও জানতে চাই যে বর্তমান সময়ে আমাদের দেশে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বাংলা কবিতার কি অবস্থান, এটা যদি আপনি বলেন। নমস্কার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আব্দুল গাফফার চৌধুরীর কথা শুনলাম, খুব ভালো লাগলো। স্বাগতা দাশগুপ্তর কবিতাগুলো শুনলাম, খুব ভালো লাগলো। শামস মুমিন ভাইয়ের কথা শুনবো। যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি, সেটা প্রায় কবিতার, শুধু বাংলা কবিতার নয়, প্রায় পৃথিবীর সমস্ত ভাষার কবিতার একটা অর্ধেকের বেশি অংশ জুড়ে রয়েছে। আমি হয়তো এস্কিমোদের কবিতা সম্পর্কে বিশেষ কিছু জানি না, কিন্তু তাদের কবিতার সন্ধান করলেও দেখা যাবে যে বিপ্লব, বিদ্রোহ কি তীব্রভাবে ছড়িয়ে রয়েছে। তা শুধু ল্যাটিন আমেরিকার কবিতাতে নয়, বা ভারতবর্ষে বারবার ফ্যাসিস্ট আন্দোলনের বিরুদ্ধে গর্জে ওঠা নয়, ইউরোপ নয়, রাশিয়া শুধু নয়, আরো অনেক ছোট ছোট জায়গা, এমনকি ধরা যাক যে ত্রিপুরার উপজাতিদের কবিতা, যা আমি একটি অ্যান্থোলজি পড়েছিলাম, পাহাড়ি কবিতা, ছোট্ট ছোট্ট পাহাড়ে, বেশিরভাগই ওরাল ট্র্যাডিশনের কবিতা, মানুষের মুখ থেকে মুখে ঘুরে বেরিয়েছে। কিন্তু সেই সমস্ত কবিতার মধ্যে যে আগুন, যে উন্মাদনা, যে অগ্রাহ্য করার ক্ষমতা, প্রায় প্রতিস্পর্ধী একটা ভাষা, এই জিনিসটা কিন্তু প্রায় অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য গ্লোব একটা সাংঘাতিক শক্তি তৈরি করে। সুতরাং এই একটা জায়গায় কবিতা একই সঙ্গে লোকাল হয়ে উঠতে পারে গ্লোবাল। কেননা বিষয়টা যখন হয়ে ওঠে বিদ্রোহ, বিষয়টা যখন হয়ে ওঠে বিপ্লব, বিপ্লব ছাড়া তো মানব সভ্যতাই বেঁচে থাকতে পারে। বিপ্লব তো সবচেয়ে জরুরি জিনিস, একটা পরিবর্তন, একটা স্টেটাস কোকে সম্পূর্ণ চ্যালেঞ্জ জানিয়ে একটা নতুন করে চিন্তার স্রোত একটা সমাজের মধ্যে প্রবাহিত করে দেওয়ার। আমি শুধু এই জায়গাটায় একটা কথা বলি, যে প্রতিবাদ এবং বিপ্লব, প্রতিবাদ এবং বিদ্রোহ, এটার মধ্যে একটু পার্থক্য আছে, মানে একটা থিন লাইন অফ ডিমার্কেশন। প্রতিবাদ একটা মৃণাল সেন বলেছিলেন অসামান্য, যে প্রতিবাদ একটি মেয়ে যখন তার ফিল্মে একটি মেয়ে চুল আঁচড়ে যাচ্ছে, চুল আঁচড়াতে 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 কোনো কথাও বললো না, তার কোনো অ্যাকশনও নেই, কিন্তু তার যে একটা নীরবতার মধ্যে চুল আঁচড়ে যাওয়া, সেটাই ছিল তার প্রতিবাদ। প্রতিবাদ অনেক রকম, কিন্তু এটা বিদ্রোহ হতে পারে না। এটা হতে পারে কিনা সেটাও অনেক আলোচনার বিষয়, অনেক ডিসকোর্সের বিষয়। কিন্তু মৃণাল সেন যেটা বলেছিলেন আমার খুব ভালো লেগেছে। ঠিক সেরকম ভাবে তো খুব আন্ডারটোনের সত্যজিৎ রায়ের এখন শতবর্ষ চলছে। সত্যজিৎ রায়ের ছবিতে একটার পর একটা প্রতিবাদের জায়গা, কিন্তু ভীষণ আন্ডারটোন, হাতা গুটিয়ে চিৎকার করে চেঁচামেচি করে বলা নয়। প্রতিবাদটা
খুব সাবডিউ, কিন্তু সেই প্রতিবাদটা আছে, সেই প্রতিবাদটা শুনতে হবে। আমি বলতে চাইছি এই প্রতিবাদ এবং বিপ্লবটা একটা সময়ের পরিকাঠামোর মধ্যে। পাবলো নেরুদা যখন কবিতা লিখছেন তখন দেশে একটা জনজোয়ার চলছে। এই যে বাংলাদেশের কথা বারবার আব্দুল গাফফার সাহেব বলছিলেন, বাংলাদেশের কথা আমরা বারবার শুনি, একটা 71-72 ওই শেষ সময় তার একটা গণ অভ্যুত্থান, গণজাগরণ, একটা অন্য রকমের একটা মননের দিক থেকে, শারীরিক দিক থেকে, জাতীয় স্তরে, সব স্তরে একটা বিপর্যয়, এবং সেখান থেকে বিদ্রোহ, সেখান থেকে একটা বিপ্লব, এবং সেখান থেকে তৈরি হচ্ছে একটা জাতি। আমার কাছে মনে হয় এই বিদ্রোহ এবং বিপ্লব, এটা এই কবিতা একটা কোনো একজন কবি লেখেন বা দুজন কবি লেখেন না, ওই সময় একটা 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 জাতি কবিতা লেখে, হয়তো 50 জন, 100 জন, 200 জন হয়তো লিখছেন, তার মধ্যে হয়তো থেকে গেল হচ্ছে একজন বা দুজনের কবিতা। ঠিক সেরকম আমাদের ঘটনা আমরা যদি দেখি, আমাদের কাছাকাছি বিপ্লবের কথা যদি ভাবি, আমরা ছোটবেলায় যে বিপ্লবের মধ্যে দিয়ে প্রায় বড় হয়েছি, অনেক রকম তীব্র সংকটের মধ্যে দিয়ে বড় হয়েছি, স্কুল কলেজ এই সময় প্রায় বন্ধ হতে বসেছিল, কিন্তু প্রচন্ড মেধাবী সুশিক্ষিত ছাত্রদের এই যে আন্দোলন, এবং কৃষকদের থেকে উদ্বুদ্ধ হয়ে যে আন্দোলন তৈরি হয়েছিল, নকশালবাড়ির আন্দোলন, সেটা তো একটা সাংঘাতিক আন্দোলন, একটা বিপ্লব, একটা অনেক কিছু পরিবর্তন ঘটিয়েছিল, আমাদের চোখের সামনে সেসব পরিবর্তন দেখেছি। তার হয়তো বিপজ্জনক দিক অনেক ছিল, কিন্তু পাশাপাশি অনেকগুলো পরিবর্তনও আমরা দেখেছি। তো আমার কাছে মনে হয় ঠিক একই রকম ভাবে ফ্রান্সের যে ছাত্র আন্দোলন 60s এবং সেই ছাত্র আন্দোলন এবং ছাত্র বিক্ষোভ, এবং ছাত্র বিক্ষোভ থেকে ছাত্র বিপ্লবে পরিণত হওয়া, সেটাও কিন্তু একটা সাংঘাতিক। সেই সময় কত কবি রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, এবং বিশেষ করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে ইউরোপ এবং বিশেষ করে ফ্রান্স এবং জার্মানি যেরকম ভাবে, বারবার ইটালি বারবার গর্জে উঠেছে। ঠিক যে কিছুক্ষণ আগে যেমন আমি বলছিলাম পাবলো নেরুদার কথা, সেই অসামান্য কবিতা ব্লাড ইন দ্য স্ট্রিট, ব্লাড ইন দ্য স্ট্রিট, এইরকম ভাবে বলে যাচ্ছেন নেরুদা, এবং সেই রাস্তায় পড়ে আছে সেই রক্ত, সেই রাস্তায় পড়ে থাকা রক্ত অনেক সময় আমরা মেটাফরিক্যালি ব্যবহার করি যে তোমার হাতে তো রক্ত। এটাও তো একটা একজন মানুষ পাওয়ারে আসছেন, চেয়ারে বসছেন, দেশের বড় জায়গা জুড়ে তিনি প্রভাব বিস্তার করছেন মানুষের উপরে, মানুষের মননের উপরে, রাষ্ট্রের উপরে। তো তিনি তার যদি হাতে রক্ত থাকে তখন তো ফ্যাসিজমের কথা বলাই হবে, এবং সেটা খুব স্বাভাবিক। আমার মনে হয় যে এই যে জায়গাটা তৈরি হয়েছে কবিতায়, সে কবিতায় অনেক প্রেমের কবিতার মধ্যেও কিন্তু আমি অনেক সরাসরি বিদ্রোহের আগুন হয়তো দেখা যায় না, সরাসরি হয়তো বিপ্লব থাকে না অনেক প্রেমের কবিতায়, কিন্তু আমার কাছে মনে হয় প্রেমের কবিতাও কিন্তু বারবার কোনো না কোনো ভাবে একজন বিপ্লবীকে, রাত্রিরে যখন নিঃসঙ্গ একা জঙ্গলের মধ্যে একজন বিপ্লবী লুকিয়ে আছেন বা আন্ডারগ্রাউন্ডে রয়েছেন কোন একটা জায়গায়, আমাদের এখানে চা বাগানে দিনের পর দিন যেভাবে বিপ্লবীরা থেকে গেছেন, তখন হয়তো একটা পাবলো নেরুদার প্রেমের কবিতা, যে আমরা বারবার, এবং সুভাষ মুখোপাধ্যায়ের মাধ্যমে আমরা বারবার জানতে পেরেছি, হয়তো পাবলো নেরুদার একটা প্রেমের কবিতা এই মুহূর্তে আমার মনে পড়ছে যে কি সাংঘাতিক, সারা পৃথিবী জুড়ে একটি প্রেমের কবিতা যা বিপ্লবের কারণ হয়ে উঠেছিল। Tonight I can write the saddest lines. Tonight I can write the saddest lines. Write, for example, the night is starry and she is not with me. Someone is singing in the distance. Someone is singing in the distance. এরকম ভাবে কবিতাটা এগিয়ে চলেছে। কি অসামান্য সেই কবিতা! আমরা ছোটবেলায়, আমি যখন কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্র, তখনই এই কবিতা, এই একই বয়সে, এই বয়সেই পাবলো নেরুদা লিখেছিলেন কবিতা। সুতরাং প্রেমের কবিতা এবং একই সঙ্গে বিপ্লবের কবিতা, দুটোর মধ্যেই এমন একটা আগুন আছে, যে আগুনটা বিপ্লবের জন্য, বিদ্রোহের জন্য সারা পৃথিবীতেই দরকার। সেটা শুধু আমার জন্য দরকার, বা একজন ল্যাটিন আমেরিকার কবির জন্য দরকার, বা একজন ত্রিপুরার উপজাতি কবির জন্য দরকার, যেরকম তেমনি সারা পৃথিবীর জন্য দরকার। ঠিক এই আগুনেই একটার পর একটা এই আগুনের মধ্যে থেকে উঠে দাঁড়িয়েছিলেন আমাদের রাশিয়ার কবিরা।
কিভাবে তারা প্রতিবাদ করেছে, কিভাবে এক এক বিপ্লব থেকে জন্ম নিয়েছে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের দীর্ঘদিনের শাসন ব্যবস্থার পরে এমন একটা রেজিম তৈরি হয়েছে যার বিরুদ্ধে, যে বিপ্লব করে রেভলিউশনাইজ করে যে রাষ্ট্র তৈরি হয়েছে তার বিরুদ্ধে কিভাবে রাশিয়ার কবিরা জেগে উঠেছিল, সেও একটা সত্যিকারের বিপ্লব। সুতরাং আমার মনে হয় যে বিদ্রোহ, বিপ্লব সেটা একটা বিশেষ সময়ের কারণে হয়তো হয়, কিন্তু সেটা ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে এবং সময় অতিক্রম করে। ঠিক লোরকা যেভাবে পেরেছিলেন, বা আমাদের নজরুল যেভাবে এখনো পারেন, নজরুলের কথাটা নজরুল আমি ভাবছিলাম। যেভাবে এখনো পারেন, সেটাই আমার মনে হয় যে বিদ্রোহ কিভাবে আস্তে আস্তে প্রতিবাদের বীজ তৈরি করে, এবং সেই প্রতিবাদ কিন্তু থেকে যায়। এই প্রতিবাদ থেকেই আবার তৈরি হয়। ঠিক এই মুহূর্তে যেমন সারা ভারতবর্ষ জুড়ে একটা তীব্র সংকট, এই করোনার সময়ে যেখানে মানুষ অক্সিজেন চাইছে, যেখানে মানুষ একটা হাসপাতালের একটা ছোট্ট একটা বেড চাইছে। আমি জানি যে সারা ভারতবর্ষ জুড়ে ফুঁসে ওঠা, কিছু করতে পারছে না মানুষ, অসহায় কষ্টের মধ্যে আছে, দিনের পর দিন মৃত্যুর একটার পর একটা মৃত্যু দেখে যেতে হচ্ছে। এর মধ্যেও কিন্তু তীব্র একটা প্রতিবাদ, যা হয়তো এই মুহূর্তে হয়তো আছড়ে পড়ছে না, কেননা সেটা গণচিতা যখন জ্বলে তখন কি করে আছড়ে পড়বে। কিন্তু ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা জানি এই সমস্ত প্রতিবাদ একটা সময় তীব্র হয়ে আগুনের মতো, আগুনের বিরুদ্ধে আগুনের মতো হয়ে উঠে উঠবে। এই আমি জায়গাটাই আমার মনে হয় কবিতার সবচেয়ে বড়। হ্যাঁ, আমি একটা জিনিস সকলকেই জিজ্ঞেস করছি, মানে এই যেহেতু বিপ্লব আর কবিতার আলোচনা হচ্ছে, আর সুভদ্রা বললেন নজরুলের নাম তো আসবেই, বারবার কাজী নজরুল ইসলামের কথা আসবে, যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে জানি, কারারই লৌহ কপাট যিনি রচনা করেছেন। তো সেই নজরুলের কথা একটু যদি বলেন এই ব্যাপারে, একটু মানে কবিতায় এই বিপ্লবে নজরুলের অবদান, সেই বিষয়ে যদি একটু বলেন সামান্য। দেখুন, নজরুল এমন একটা সময়ের কবি, হুম। এমন একটা সময় যে সময়টা নিজেই বিদ্রোহ। উনি তার ভাষা পেয়েছিলেন। উনি একটা জাতিকে, আহ, একটা জাতির, যে জাতির প্রভাব এদিকে একেবারে এখনকার ঝাড়খণ্ড, বিহার, তখনকার বিহার, ওই সব অঞ্চল থেকে শুরু করে করাচি পর্যন্ত বিস্তারিত, যে বাংলা ভাষার জগৎ ছিল এক সময়, ভুবন ছিল সে বিরাট। এই এই জায়গায় এমনকি মানে করাচিতে তো নজরুল মানে একজন সৈনিক হিসেবে গিয়েছিলেন। সেই জন্য আমি করাচি কথাটা প্রথমেই বললাম। করাচিতে বাংলা ভাষায় এয়ারপোর্টে লেখা থাকতো, তার ছবি আমি দেখেছি। আমি করাচিতে যাইনি, পাকিস্তানে যাইনি, কিন্তু আমি দেখেছি ছবিতে। তো সেই জায়গায় যে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, from one end to another, যে নজরুল একটা একক কণ্ঠস্বর হিসেবে নয়, একটা জাতির কণ্ঠস্বর হিসেবে, একটা গোটা বিদ্রোহের কণ্ঠস্বর হিসেবে কিভাবে জেগে উঠেছিল তার কবিতা, একটার পর একটা কবিতা, এগুলো তো বহু আলোচিত, বা আমরা বারবার শুনেছি, আমাদের রক্ত গরম হয়ে ওঠে। সত্যি এমন একটা সময়, আমি তাই জন্য বলছিলাম একটা বিদ্রোহ বা একটা বিপ্লব কিন্তু একটা বিশেষ, এটা খুব টাইম স্পেসিফিক, কিন্তু কবিতা সবসময় টাইমকে অতিক্রম করে, ইট গোজ বিয়ন্ড দ্য টাইম, ইট গোজ বিয়ন্ড দ্য ফিজিক্যাল বর্ডার্স। এটাই আমার বলার জিনিস, কবিতা কিন্তু এটা পারে। একটা গান পারে, একটা কবিতা পারে, একটা একটা পেইন্টিং পারে। মানুষের এই যে মানুষের অনুভূতির যে কবিতা, তো আসলে হিস্ট্রি অফ ইমোশনস, ইমোশনস এর তো হিস্ট্রি লেখা হয় না, কিন্তু কবিতা লেখা হয়। সেই জন্য একটা হিস্ট্রি অফ ইমোশনস আমার কাছে। সুতরাং এই হিস্ট্রি অফ ইমোশনস এর মধ্যে যে নজরুল রয়েছে, এবং নজরুলের যে এরকম তার মারাত্মক কবিতাগুলো রয়েছে, যা আজও শুধু সেই সময়ের ক্ষেত্রে শুধু নয়, এখনো পড়লে, এখনো একজন গাইলে, এখনো একজন আবৃত্তি করলে ঘুম খুব খারাপ হয়ে ওঠে। হ্যাঁ, তো হ্যাঁ। এই একটা জায়গায় আমি বলবো যে নজরুল বলুন আর লোরকা বলুন, পাবলো নেরুদা বলুন, বা হিমেনেথ বলুন, বা ওদিকে গিয়েন বলুন, কিউবার কবি, বা আমাদের দেশের চেরবান্দা রাজুর কথা বলুন, তেলুগু ভাষার কবি চেরবান্দা রাজু, বিপ্লবী কবি, এই সব নিয়ে যে একটা কবিতার যে ভয়েসেস অফ পোয়েট্রি, ভয়েসেস অফ আর্ট, সেই কণ্ঠস্বর কিন্তু নজরুলের মধ্যে আমরা যেরকম দেখেছি, তেমনি অন্যান্য ভাষার কবিতার মধ্যেও তীব্রভাবে উঠে এসেছে। নমস্কার, ধন্যবাদ।
খুব ভালো লাগলো আলোচনা। চলুক, আলোচনা চলুক। স্বাগতা। অনেক ধন্যবাদ সুভদ্রা। আমরা এবারে যাব শ্রী শামস আল মমিনের কাছে। তার একটা কবিতার একটা ছোট্ট অংশ আমি উল্লেখ করছি। কবিতার নাম কথা বলা দরকার। আমাদের কথা বলা দরকার। জাক লাকাল নয়, কার্ল মার্কস নয়, সক্রেটিস নয়, প্লেটো নয়, তবে কথা বলা দরকার। বড় কোনো কথা নয়, বড় কোনো লোকও নয়, ছোট ছোট কথা, আমাদের কথা। আমরা শামস আল মমিনের কথা শুনবো, তিনি কবিতায় বিপ্লব বিষয়ে কি ভাবেন। ধন্যবাদ স্বাগতা দাশগুপ্ত। আমি জানি না কিভাবে কবিতাটা পেয়েছেন, তো ভালো লাগলো আপনার মুখে শুনতে আবারও। সুভদ্রা নমস্কার। আপনার সঙ্গে নমস্কার। নিউ ইয়র্কে একটা তৃতীয় বাংলার একটা অনুষ্ঠানে আমরা একসাথে অনুষ্ঠান করেছিলাম। সালেম সুলুরি ছিলেন, মনে আছে হয়তো। গাফফার ভাই, আপনাকে সালাম। আপনাদের সবাইকে প্রণাম। আজকের বিষয় এর দিকে চলে যাই, সময় সংক্ষিপ্ত, যে বিপ্লবের ভাষা। বিপ্লব, সাহিত্যে বিপ্লব আমরা অনেকভাবে দেখেছি। দেখুন, বিপ্লব সিনেমা দিয়ে করা যায়, বিপ্লব গানে করা যায়, বিপ্লব কবিতায় করা যায়। আমরা সিনেমা দেখেছি, আমাদের বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার জন্য জয়ী রায়ানের সেই ছবি সিনেমার জীবন থেকে নেয়া সেই সিনেমা আমাদের কিভাবে সংগ্রামের দিকে এগিয়ে দিয়েছে। তারপরে গানে তো আমরা চিন্তাই করতে পারি না, গান তো পৃথিবী জুড়ে ব্যাপক ইয়ে আছে। যদি আমরা বাংলায় অন্যদিকেও একটু যাই, মার্ভিন গেয়ে নামে এক নিগ্রো গায়ক আছে আমেরিকায়, যার একটা গান আছে খুব বিখ্যাত গান, হোয়াটস গোয়িং অন। হ্যাঁ, তারপরে মাইকেল জ্যাকসন যেভাবে উই আর দ্য ওয়ার্ল্ড গান গেয়ে সারা পৃথিবীর মানুষকে জাগ্রত করে দিয়েছে। বব মার্লি, গেট আপ, স্ট্যান্ড আপ ফর ইউর রাইট। এই যে সংগ্রামের বিপ্লবের বিভিন্ন রূপ, বিপ্লব করা যাচ্ছে সরাসরি, কেউ বিপ্লব করছে শান্ত হয়ে, কেউ বিপ্লব করছে ঘরে বসে, বিপ্লব করছি আমরা আমাদের মায়েদের জন্য, বিপ্লব করছি আমরা আমাদের বোনদের জন্য, তো বিপ্লব করছি ক্ষুধার জন্য। বিপ্লবের অনেক রকম ধারার দিকে আমরা যাই। যেমন এই যে গান্ধী ছবিটা, সিনেমাটা, এটাও কিন্তু একটা বিপ্লবের ভাষা হিসাবে কাজ করছে। হ্যাঁ, সেই ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা কিভাবে হলো, এই সংগ্রামটা কিভাবে এগিয়ে নিয়ে আসলো গান্ধীজি, এটা আমাদেরকে অনেক প্রভাবিত করেছে মানুষের জীবনকে, নিশ্চয়ই বলা যায়। তারপরে আচ্ছা, একটা কথা বলছি, এখানে কি কারোর ফোনটা কি অন আছে? মানে শব্দটা বারবার আবার ফেরত ফেরত আসছে মনে হচ্ছে। হ্যাঁ, একটা ইকো হচ্ছে। একটা ইকো হচ্ছে মনে হচ্ছে। কারোর যদি ফোনটা অন থাকে একটুখানি সাইলেন্ট মোডে করে দিলেই সমস্যাটা হবে না। হ্যাঁ, আপনি বলুন। ধন্যবাদ। তো বিপ্লব, বাংলা কবিতায় বিপ্লবের কথা বলতে গেলেই সবার আগে যে নামটা মনে আসে সেটা হচ্ছে নজরুল ইসলাম। যেন বিপ্লব শব্দটার সাথে উনি এমন ভাবে জড়িত, সেই বলবীর বল উন্নত মমশির, এটা শুধু একটা কবিতা না, তার নারীবাদীর যে বিপ্লবের কবিতা আছে, তার অন্যান্য সামাজিক আন্দোলন যেগুলো আছে, সেগুলা আমাদের চোখের সামনে, আমাদের সামনে এখন যিনি বসে আছেন আব্দুল গাফফার চৌধুরী সাহেব, উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের জন্য একজন বিপ্লবের মহানায়ক। আমার মনে হয় দুজন লোক বাংলাদেশের বিপ্লবের জন্য মহানায়ক বলা যায়। একজন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সরাসরি বিপ্লব করেছিলেন, আর আব্দুল গাফফার চৌধুরী একটা কবিতা লিখে সারা বাঙালি জাতিকে জাগিয়ে দিয়েছে। তো সেই কবিতাটা যদিও এখন গানে পরিণত হয়ে গেছেন, উনি একটু আগেই নিজেই বললেন যে এটাকে উনি কবিতা হিসাবেই লিখেছিলেন, কিন্তু পরে গান হিসাবে এটা এখন চালু হয়ে গেছে। তো এই কবিতা যে বিপ্লব আমরা দেখতে পাচ্ছি, এটা আজকের নয়, এটা অনেক পুরনো দিন থেকে শুরু হয়, এবং বিভিন্ন কারণেই আমরা এই কবিতার কাছে বারবার ফিরে যাই। আমার মনে হয় এটার একটা কারণও আছে, যে কথাগুলো বললাম, যে সিনেমায় গানে বিপ্লব করা গেছে,
কিন্তু গানগুলো আমরা বলতে পারি না। গানটা একটু, গানের প্রধান জিনিসটাই হচ্ছে সুর। এই সুরটা যদি আমরা দিতে না পারি তো সেই গানটা আমরা গাইতে চাইবো না। তো এই জন্য আমরা মনে হয় যে গানটা গাই না, কিন্তু কবিতাটা তো সুর করে বলার দরকার হয় না। এই জন্য কবিতাটা আমার মনে হয় একটু বেশি ইউনিভার্সাল হিসাবে আমাদের কাছে ধরা পড়ে। গান যেমন যে ওয়াজ গোয়িং অন মার্ভিন গে যেভাবে গাইছে, আমরা তার ধারে কাছেও যেতে পারবো না, কিন্তু একটা ইংরেজি কবিতার দুলাইন কিন্তু আমরা সুন্দরভাবে বলতে পারছি। যেমন আবার এই যে আমরা এই গানগুলা এবং কবিতাগুলো লিখছি কিন্তু সরকারের বিরুদ্ধে, সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, আবার ক্ষুধার জন্য সংগ্রাম করছি। এই যে ক্ষুধার কথাটা আসতেই একটা কবিতার কথা না বললেই নয়, রফিক আজাদের ভাত দে হারামজাদা। উনি কত তীব্র হয়ে কথাটা বলছেন, আমি দুটো লাইন বলছি আপনাদেরকে। সেই ক্ষুধার জ্বালায় উনি বলছেন, গাছপালা, নদীনালা, গ্রাম গঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্বর প্রধান নারী, উড্ডীন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি, আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। আবার দেখেন নম্রভাবেও যে বিপ্লব করা যায়, এখানে গাফফার ভাই বললেন যে শামসুর রহমানের সেই কবিতার কথা, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। হ্যাঁ, উনি মৌলবাদের বিরুদ্ধে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর কে একত্রিত করার জন্য এই কবিতাটা লিখেছেন। উনি আবার সেই একই মানুষ শান্ত না থাকতে না পারে আবার মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আসছেন কিভাবে। উনি লিখলেন একটি মুনাজাতের খসড়া। আপনারা যদি কেউ পড়ে থাকেন, আমি কবিতাগুলো সবগুলাতে পড়তে চাচ্ছি না। হ্যাঁ, আবার এই যে মায়ের বিরুদ্ধে বলবো না, মাদের জন্য যে সংগ্রাম করা কবিতায়, আমাদের হুমায়ুন আজাদ, কবি হুমায়ুন আজাদ কি সুন্দর, কত শান্ত কথা দিয়ে কি কথা বলে গেলেন। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতো না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। এই একই কবি দেখেন আবার কিভাবে কত শান্তভাবে কথা বলছেন। সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতি স্তম্ভের মতো ভেঙে পড়েছি বলে তুমি লক্ষ্য করনি। এই যে বলার মধ্যে কত রকমের। আবার আরেকদিকে দেখেন যে তসলিমা নাসরিনের ভাষাটা দেখেন, কবিতায় উনি কিভাবে বলছেন। উনি যেহেতু তার অনেক কম বয়সে, যুবতী বয়সে এই কবিতাগুলো লিখেছেন, এবং সেখানে মেয়েদের অধিকারের কথাই বারবার তার সামনে এসছে। উনি বলছেন, তুমি মেয়ে, তুমি খুব ভালো করে মনে রেখো, তুমি যখন ঘরের চৌকাঠে ডিঙাবে লোকে তোমাকে আর চোখে দেখবে, তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে লোকে তোমার পিছু নিবে, শীষ দেবে। যে কথাগুলো খুবই সামান্য, কিন্তু দেখেন কিভাবে আমাদেরকে আঘাত করছে, এবং বিপ্লবের ভাষা কিভাবে প্রয়োগ করছে। শুধু সবসময় উচ্চ কণ্ঠে নয়, আমরা শান্ত কণ্ঠেও বিপ্লব যে শুধু বাংলা ভাষায় হয়েছে তা না। সুভদ্রা বললেন বিভিন্ন দেশের কবিতার কথা। আমি এই মুহূর্তে আমেরিকার যে পোয়েট লরিয়েট আছেন, আমরা যেটাকে বাংলা করলে একটু রাজকবির মতো শোনায়, ঠিক সরাসরি সেটাও না। আবার পোয়েট লরিয়েট, ওনার নাম হচ্ছে জয় হার্জ। উনি কিন্তু আমেরিকার প্রথম আদিবাসী কবি না, প্রথম আদিবাসী পোয়েট লরিয়েট। উনি আজীবন সংগ্রাম করে যাচ্ছে তার মানুষের জন্য। তার নিজস্ব একটা ভাষা আছে, বিপ্লবের ভাষা। উনি যখন বলেন যে রিমেম্বার আওয়ার পাস্ট,
রিমেম্বার আওয়ার ফিউচার। আর আমি বাড়াবো না কথা, অল্প দু একটা কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা কবিতা, আপনারা মায়া অ্যাঞ্জেলের নাম সবাই শুনেছেন। উনি বর্ণবাদের উপর কবিতা লিখেছেন, তার মানুষের জন্য, নিগ্রো মানুষের জন্য আমেরিকায় তার কণ্ঠ সবসময় সোচ্চার ছিল। তিনি কবিতায় লিখছেন, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, I rise into a daybreak that wondrously clear. I rise, bringing the gift that my ancestors gave. I am the dream and the hope of the slaves. কত সংগ্রামী ভাষায় উনি বলছেন, কত উচ্চ কণ্ঠে বলছেন। আবার একইভাবে শান্ত হয়ে কিভাবে ল্যাংস্টন হিউজ বহুদিন আগে বলে গেছেন, সেই হার্লেম রেনেসার কবি, I am, ইনিও নিগ্রো কবি ছিলেন, I am the darker brother. They send me to eat in the kitchen when company comes, but I laugh and eat well and grow strong. Tomorrow I will be at the table. When company comes, nobody will dare say to me, eat in the kitchen. যে দেখেন কত সুন্দরভাবে, কত নম্রভাবে সংগ্রাম করা যায়, দেখেন এটাই উনি দেখিয়ে দিচ্ছেন। তো কবিতা আমরা সবসময় বলবো যে কবিতা অনেক কিছুই লেখা যায় কবিতায়। বিপ্লবের ভাষা আমরা যত সহজে কবিতা দিয়ে গান দিয়ে করতে পারি, অন্যটায় মানুষ মানুষকে জাগরিত করার জন্য এটা আমার মনে হয় সবচেয়ে শক্তিশালী মাধ্যম এই কবিতা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সময়ের জন্য আমি এখানেই শেষ করছি, আরো দুজন আছেন, ওনাদেরও সময় দরকার। আপনারা ভালো থাকুন, আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাই শ্রী শামস মোমিনকে। সাইফুল্লাহ মাহমুদ দুলাল কি এসেছেন দিদি? না, ওনাকে দেখা যাচ্ছে না পর্দায়। আমি তো দেখতে পাচ্ছি না, একটু আমি এদের জিজ্ঞেস করছি, আমি কমিউনিকেট করার চেষ্টা করছি। হ্যাঁ, কোনো খবর? আমাদের সময়ও শেষ। হ্যাঁ, সময়ও শেষ। আমি একটু জেনে নিই যে আমরা কি অনুষ্ঠানের ওনার জন্য একটু অপেক্ষা করব না কি করব, একটু জেনে নিচ্ছি আমি। শেষ। আমরা আজকে যে কোনো কারণেই হোক, হয়তো কোনো সমস্যা বশত আজকে আমরা সাইফুল্লাহ মাহমুদ দুলালকে পেলাম না। কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালকে আজকে আমরা এই অনুষ্ঠানে পাওয়ার কথা ছিল। আমরা জানি না, হয়তো কোনো বিশেষ কারণবশত উনি আসতে পারেননি। সেজন্য স্বাগত। আমাদের মনে হয় আর তো কিছু বলার নেই। আলোচনা মোটামুটি আমরা আজকে জানতে পেরেছি। কবিতায় বিপ্লবের ভাষা, সে নিয়ে আমরা অনেক আলোচনা শুনলাম। আমরা সঙ্গে পেয়েছিলাম কবি সুবোধ সরকারকে ভারত থেকে, শুধু লন্ডন থেকে কবি আব্দুল গাফফার চৌধুরী, যিনি লিখেছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সঙ্গে ছিলেন কবি শামস আল মুমিন, তিনি সুদূর আমেরিকা থেকে। সঙ্গে স্বাগতা দাশগুপ্ত, কবি স্বাগতা দাশগুপ্ত আমাদের ভারত থেকে। আলোচনা এখানেই শেষ করছি। সময়ের গণ্ডি আর পেরোনো যাবে না, আমাদের পরবর্তী পর্যায়ে যেতে হবে। প্রত্যেক অতিথিকে, প্রত্যেক কবিকে প্রণাম, শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করব আবার দেখা হবে আমাদের, আবার কোনো আলোচনায় আমরা আবার মুগ্ধ হব, ঋদ্ধ হব, অনেক কিছু জানব। নমস্কার।